ভিডিওটা 5 মিনিটের। আমার স্ত্রী আর এক 22-23 বছর বয়সী যুবকের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিওতে দেখা যাচ্ছে তারা দুজন পৈশাচিক খেলায় মেতে রয়েছে। আমি সম্পূর্ণ ভিডিও না দেখেই এক আছাড় মেরে ফোনটা ভেঙে ফেললাম। আমার রক্ত মাথায় উঠে গেছে, সমস্ত শরীর রাগে ক্ষোভে থরথর করে কাঁপছে। আমার ভীষণ ঘেন্না লাগছে। মিম এই কাজটা কিভাবে করতে পারলো? আমার তখন মনে হচ্ছিল সে জন্মানোর সাথে সাথে কেন তার বাবা মা তাকে গলা টিপে মেরে ফেললো না। আমার স্ত্রী পরপুরুষে আসক্ত, সহজ ভাষায় যেটাকে পরক্রিয়া বলে। কথাটা আমি প্রথম জানতে পেরেছিলাম আমার বাসায় দারোয়ান রহিম মিয়ার কাছে থেকে, কিন্তু সেদিন আমি বিশ্বাস করিনি। কি করে বিশ্বাস করতাম? খুব ভালোবাসতাম যে তাকে। মাস দুয়েক আগের কথা। সেদিন আমার অফিস থেকে ফিরতে ফিরতে একটু বেশি রাত হয়েছিল। আমি গাড়ি নিয়ে গেটের সামনে দাঁড়ানোর আগেই রহিম মিয়া দ্রুত গেট খুলে দিলেন। আমি গাড়ি নিয়ে গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই রহিম মিয়া সালাম দিয়ে আমাকে থামতে বলল। আমি জানালার কাছ নামিয়ে বলেছিলাম, কিছু বলবেন? রহিম মিয়া আমতা আমতা করে বলেছিলেন, স্যার, আপনার লগে কিছু কথা ছিল। আমি এখন খুব টায়ার্ড, কাল সকালে বললেন কেমন? স্যার, কথাটা শোনা আপনার লাগে খুব জরুরি। আমি গাড়ি থেকে বেরিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে বলেন, তবে একটু দ্রুত বলেন, আপনার ম্যাডাম না খেয়ে ওয়েট করছে আমার জন্য, অনেক রাত হয়ে গেছে। ম্যাডামের কথা শুনে রহিম মিয়ার চোখ মুখ কেমন জানি হয়ে গেল। রহিম মিয়া আবারও আমতা আমতা করে বললেন, স্যার, কেমনে যে কই কথাটা, আপনি আবার কি মনে করেন? কি ছুটি লাগবে নাকি টাকা লাগবে? বলে ফেলেন, এত ভয় পাবার কি আছে? না স্যার, কিছুই লাগবো না। তাহলে? রহিম মিয়া আমার হাত শক্ত করে ধরে বললেন, স্যার, আমারে ভুল বুঝেন না। ম্যাডামরে দেখতেছি কয়দিন ধরে এক পোলার লগে কই জানি যাই। পোলাটারে মোর সুবিধার মনে হয় না। আজ আবার পার্কে দেখলাম দুইজন জড়াজড়ি করে বইসা আছে। ওই পোলাটা ম্যাডামের কোলে শুইয়া রইছে, আর ম্যাডাম বাদাম ছিলা তারে খাওয়াই দিচ্ছে। আমি একবার চোখ বন্ধ করে কল্পনা করলাম মিমের কোলে অন্য একজন মাথা রেখে শুয়ে আছে আর সে তাকে বাদাম খাইয়ে দিচ্ছে। ওই মুহূর্তটা কল্পনা করতে আমার মাথা চক্কর দিয়ে উঠলো। আমি পড়ে দিতে নিলে রহিম মিয়া আমাকে ধরে ফেললো। স্যার, আপনি ঠিক আছেন? আমি কিছুক্ষণ চোখ বন্ধ করে রেখে বললাম, আপনি হয়তো অন্য কাউকে দেখেছেন, আপনার দেখার হয়তো ভুল হয়েছে। মিম কেন এসব করতে যাবে? রহিম মিয়া দ্রুত বলল, স্যার, আমার দেখার মধ্যে কোনো ভুল নাই। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি সত্যি অন্য পোলার লগে ম্যাডামরে দেখছি। আপনি তো বাসায় থাকেন না, এর লাগাই ভাবলাম আপনি কিছু জানেন না, তাই আপনারে কইলাম। স্যার, আপনি জানেন মুই মিথ্যা কথা কই না, আর ম্যাডামের নামে মিথ্যা কথা কইয়া মোর কি লাভ? রহিম মিয়া আমার এখানে 2 বছর ধরে কাজ করছে। আমি ওনাকে যতটা চিনি, তিনি কখনোই মিথ্যা কথা বলেন না। দারোয়ানের কাছে নিজের স্ত্রীর নষ্টামির কথা শুনে আমার মাথাটা হ্যাং হয়ে গেছিল। তবুও কেন জানি আমার মনে হচ্ছিল রহিম মিয়া অন্য কাউকে দেখেছে, কারণ মিম এমন কাজ করতে পারে না। আমি জোর গলায় বললাম, আপনি ভুল কাউকে দেখেছেন। আমি জানি আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসে। সে এমন কোনো কাজ করবে না যেটাতে আমি কষ্ট পাই, আর এত বড় জঘন্য কাজ সে কখনোই করতে পারে না। আপনার কাজ হলো গেট খোলা এবং লাগানো, তো আপনি সেটা করুন। আশেপাশে কি হচ্ছে সেদিকে আপনার নজর দেওয়ার দরকার নেই। মুহূর্তেই রহিম মিয়ার মুখটা চুপসে গেলে সে মাথা নিচু করে বলল, জি স্যার। মিম এমন কাজ কখনোই করতে পারে না। আমি নিজেকে বুঝ দিতে দিতে কলিং বেলে চাপ দিলাম। মিম দরজা খুলে আবেদনময়ী হাসি এসে আমাকে জড়িয়ে ধরে অনেকগুলো চুমু খেলো। এরপর আমার টাই খুলতে খুলতে বলল, এই যে মিস্টার, এত দেরি করে কেউ বাসায় ফিরে? আপনার এত কিসের কাজ বলেন তো? আপনার জন্য যে বাসায় একজন অপেক্ষা করছে সেই কথাটা কি আপনার খেয়াল আছে? আমার কথা কি আপনার একবারও মনে পড়ে না? কি করব বলো, এত কাজের চাপ। হইছে, আর কাজ দেখাতে হবে না আমাকে। এখন যান, গিয়ে ফ্রেশ হয়ে আসুন, আমি টেবিলে খাবার দিচ্ছি। আমি মিমের এমন অমায়িক ব্যবহারে ভুলে গিয়েছিলাম রহিম মিয়ার বলা কথাগুলো। ঠিক তার 2 দিন পর দেখলাম দারোয়ান চেঞ্জ হয়ে গেছে। আমি মিমকে জিজ্ঞেস করায় সে বলল, ওই লোকটার চরিত্রের সমস্যা আছে। লোকটা আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। ওই লোকটার নজর ঠিক নেই। আমার মাঝে মাঝে ভয় লাগে। তুমি তো বাসায় থাকো না, লোকটা যদি কিছু করে বসে, তাই ওকে তাড়িয়ে দিয়েছি। কাজটা ভালো করিনি। হঠাৎ করে আমার রহিম মিয়ার বলা কথাগুলো মনে পড়ে গেল। আমি মিমকে বললাম, আচ্ছা তুমি কি রিসেন্টলি কারোর সঙ্গে পার্কে গিয়েছিলে? মিম কিছুটা চমকে উঠল। মুহূর্তের মধ্যে আবার নিজেকে স্বাভাবিক করে বলল, আমি কার সঙ্গে পার্কে যাব? আর এখন কি পার্কে যাওয়ার বয়স নাকি? 4 বছর পার্কে পার্কে ঘুরে আমার পার্কে যাওয়ার শখ মিটে গেছে। কেন বলো তো? না, এমনিতেই বললাম। ও, সময়ের সাথে সাথে আমার ব্যস্ততা আরো বাড়তে থাকে। সঙ্গে সঙ্গে মিমেরও অনেক পরিবর্তন আমার চোখে পড়ে। সে আগের মতো আর আমার কেয়ার করে না।
আমি বাসায় আসার পূর্বেই সে ঘুমিয়ে পড়ে। তার কাছে যেতে চাইলে বিভিন্ন বাহানা দিয়ে আমাকে দূরে সরিয়ে দেয়। 1 মাস পরের কথা, আমি অফিসে কাজ করছিলাম। হঠাৎ আমার পিএ এসে বলল, রহিম মিয়া নামে একজন এসেছে স্যার, আপনার সঙ্গে দেখা করতে চাইছে। আচ্ছা, ভিতরে পাঠিয়ে দাও। রহিম মিয়া আমার কেবিনে ঢুকে আমার পা জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বললেন, স্যার, দয়া করে আমারে চাকরিটা আবার ফিরিয়ে দেন। আমার চাকরিটা খুব দরকার স্যার। চাকরি না পাইলে আমার বউ বাচ্চা না খেয়ে মরবে স্যার। এই 1 মাস যে কয় টাকা জমিয়েছিলাম সব খাইয়া শেষ স্যার। অনেক জায়গায় চাকরির জন্য গিয়েছি, কিন্তু কেউ চাকরিতে নেয়নি। স্যার, আপনি আমার একটু দয়া করেন স্যার। আমি আর কখনো ম্যাডামের পিছনে পিছনে যাবো না স্যার। আমি আর কখনো ম্যাডামের ছবি তুলব না স্যার। রহিম মিয়ার শেষ কথাটা শুনে আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, পিছনে যাবেন না মানে? ঘটনাটা কি আমাকে একটু ক্লিয়ারলি বলো তো। স্যার, আপনারে কইলে আপনি হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু আমি আমার মায়ের কসম খেয়ে বলছি, আপনাকে যেদিন রাতে ম্যাডামের কথা কইলাম তার একদিন পরই ওই পোলাটা আবার ম্যাডামরে নিতে আইছিল। ওই দিন আমি ওদের পিছন পিছন গেছিলাম, আপনারে দেখানোর লাইগা ছবি তুলছিলাম। তখনই ম্যাডাম আমারে দেখা ফেলে। এরপর আমার ফোন আছাড় মেরে ভেঙে ফেলে। ওই পোলা আমারে অনেক মারে। ম্যাডাম আমারে কইছিল আমি যদি আপনার বাড়িতে যাই আর আপনারা যদি কিছু কই তাহলে আমারে পুলিশে দিব। এর লাইগায় আমি আর যাই নাই। কিন্তু এখন তো আর দিন চলে না স্যার। আমি সত্যি এখন থেকে শুধু আমারই কাজ করুম, অন্য কোনো দিকে নজর দিব না। স্যার, আপনি আমার চাকরিটা ফিরাইয়া দেন। আমার এখন কি করা উচিত আমি বুঝতে পারছি। রহিম মিয়াকে বললাম, কান্নাকাটি করতে হবে না, আপনি আজ থেকে আমার অফিসে কাজ করবেন। আমি আমার পিএ কে বলে দিচ্ছি, সে আপনাকে কাজ বুঝিয়ে দিবে। আমার বুকের মধ্যে কেমন চিনচিন ব্যথা করছে। নিজের ভালোবাসার মানুষটার এতটা অধপতন সত্যি মেনে নেওয়ার মতো না। অফিসে কোনো কাজে আর মন বসলো না। ঠিক করলাম বাসায় গিয়ে সরাসরি মিমের সঙ্গে বিষয়টা নিয়ে কথা বলবো। বাসায় গিয়ে কলিং বেল দিচ্ছি, কিন্তু দরজা খোলার কোনো নাম নেই। শেষ পর্যন্ত আমার কাছে থাকা চাবি দিয়ে দরজাটা খুলে বাসায় ঢুকলাম। আমার রুমে ঢুকতেই দেখলাম মিম পায়ের উপর পা তুলে আরাম করে বসে ফোন চাচ্ছে। আমি যে রুমে ঢুকেছি সেদিকে ওর খেয়াল নেই, সে মোবাইল নিয়ে ব্যস্ত। অথচ একসময় এই মেয়েটাই আমাকে দেখার জন্য পাগল হয়ে যেত। আধা ঘন্টা পর পর ফোন দিয়ে জিজ্ঞেস করতো কখন বাসায় আসবে। আমি অফিস থেকে ফিরলে সে খুশিতে লাফালাফি করতো। আর এখন আমি তাড়াতাড়ি বাসায় এলে সে খুশি হয় না, বরঞ্চ আমাকে দেখে বিরক্ত হয়। আমি ঠাস করে মোবাইলটা রাখতেই সে আমার দিকে তাকিয়ে চমকে ওঠে। আবার মোবাইলের দিকে চোখ ফিরিয়ে বলল, কখন এলে? এই তো একটু আগে। তা আজ হঠাৎ এত তাড়াতাড়ি? অনেকদিন তো তোমার সঙ্গে সময় কাটানো হয় না, তাই ভাবলাম আজকে একটু তোমার সঙ্গে লং ড্রাইভে যাব, ঘুরবো ফিরবো, তোমার পছন্দের রেস্টুরেন্টে খাবো, এরপর শপিং এ যাবো। মজা হবে না বলো? মিম ভ্রু কুচকে আমার দিকে তাকালো, এরপর বেড থেকে নেমে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, আমি যেতে পারবো না। বলে ওয়াশরুমে ঢুকে গেলাম। যেতে পারবে না মানে কি? যেতে পারবো না মানে যেতে পারবো না। আমি এখন আর বাচ্চা নেই, আমারও ইচ্ছে অনিচ্ছে আছে। তোমার আজকে যেতে ইচ্ছে করছে, বাট আমার ইচ্ছে করছে না। আমার শরীর ভালো নেই, আমি যেতে পারবো না। মিম বাথরুম থেকে চিৎকার করে বলল। টুং করে মিমের ফোনের মেসেজ টোনটা বেজে উঠল। আমি যদিও কখনো ওর ফোনে হাত দিই না, তবু আজ কেন জানি ফোনটা হাতে নিলাম। কর্নেল আর নামের একজন মেসেজ পাঠিয়েছে। আমার মনে হলো মিমের কোনো ফ্রেন্ড হবে। মিম ডিফেন্সের লোকদের খুব পছন্দ করে। সে মাঝে মাঝে বলতো সে যদি আমাকে বিয়ে না করতো তাহলে ডিফেন্সের কাউকে বিয়ে করতো। আমি কি মনে করে যেন মেসেজটা ওপেন করলাম। মেসেজটা ওপেন করতে আমার বুকটা কেঁপে উঠলো। মেসেজটা এরকম ছিল, জান, তোমার একটা পিক দাও তো, আমার না খুব দেখতে ইচ্ছে করছে তোমাকে। তার উপরে আরেকটা মেসেজ দেখলাম, সেখানে লেখা আছে, জান, তোমাকে না খুব কাছে পেতে ইচ্ছে করছে। মিম তার পরিপ্রেক্ষিতে বলেছে, বাবু আজকে রাতটা অপেক্ষা করো, কাল সকাল হলেই তো দেখা হচ্ছে। আমার মাথায় যেন আগুন ধরে গেল। আমি উপরের মেসেজগুলো পড়তে শুরু করলাম। নষ্টামির কোনো শেষ নেই। যত অশ্লীল কথাবার্তা আছে তাদের মধ্যে সব হয়েছে। আমার বউ তাকে অনেকগুলো নোংরা ছবিও পাঠিয়েছে, সেও পাঠিয়েছে। দুজনের মধ্যে গভীর প্রেম চলছে। মেসেজগুলো পড়তে পড়তে কখন যে চোখটা ভিজে আসছে বুঝতে পারিনি। হঠাৎ একটা মেসেজের চোখ আটকে গেল। মেসেজটা পড়ে আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল। ছেলেটা লিখেছে, তুমি যে অ্যাবর্শন করিয়েছো এটা তোমার স্বামী জানতে পারলে কি হবে? মিম বলেছে, ও জানবে কিভাবে আমি ওর সন্তানকে মেরে ফেলেছি? ওর এত কিছু জানার সময় আছে? আর জানলেই বা কি, আমি ওকে ভয় পাই নাকি? ওর কথা এখন বাদ দাও, আমাদের কথা বলো। আমরা কবে বিয়ে করছি? তোমাকে ছাড়া থাকতে আমার আর ভালো লাগে না। মেসেজগুলো আর পড়তে পারলাম না। আমার হাত পা থর থর করে কাঁপছে, আর মেসেজ পড়বার শক্তি আমার নেই। মনে মনে ভাবছি শুধু একটা কথা, এটা কি সেই মিম যে আমাকে বিয়ে করার জন্য আত্মহত্যা করার চেষ্টা পর্যন্ত করেছিলে, যে আমাকে বিয়ে করার জন্য হসপিটালের বেডে
22 ঘন্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছিল। আমি এই মিমটাকে চিনতে পারছি না। এটা কখনোই আমার মিম হতে পারে না। সে তো শুধু আমাকে ভালোবাসতো। সে কিভাবে এত নিচে নামতে পারে? নিজের সন্তানকে সে কিভাবে মারতে পারে? হঠাৎ আমার মধ্যে হিংস্র জানোয়ার জেগে উঠলো। মিম আমার সন্তানকে মেরেছে, আমিও কি মেরে ফেলবো। ওর বেঁচে থাকবে না কোনো অধিকার নেই। কিছু সময়ের জন্য আমি যেন পাগল হয়ে গিয়েছিলাম। রুমের দরজাটা বাইরে থেকে লাগিয়ে দিয়ে পাগলের মতো ছুটে গিয়েছিলাম গ্যারেজে। গাড়ি থেকে পেট্রোল নিয়ে আবার পাগলের মতো ছুটে এলাম রুমের সামনে। আমি আজ মিমকে আগুনে পুড়িয়ে মারবো। এটাই তার উত্তম শাস্তি। নিজের স্বামীকে ধোঁকা দেওয়ার শাস্তি, নিজের অনাগত সন্তানকে মেরে ফেলার শাস্তি। দরজার সামনে পেট্রোল ঢেলে দেশলাই বক্সটা পকেট থেকে বের করলাম। বক্স থেকে একটা কাঠি বের করে টুক করে টোকা দিতেই আগুন জ্বলে উঠলো। হাতটা থরথর করে কাঁপছে। দেশলাই কাঠিটা হাতে নিভে গেল। আবার জ্বালালাম, কিন্তু দরজায় ছুঁড়ে মারতে পারলাম না। 5বার চেষ্টা করে যখন পারলাম না, দরজা খুলে ছুটে চলে গেলাম মিমের কাছে। শক্ত করে জড়িয়ে ধরে বললাম, খুব ভালোবাসি তোমাকে। মিম আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলল, বললাম না আমি অসুস্থ? আর তোমার গা থেকে কি বাজে গন্ধ বেরোচ্ছে। খবরদার এই গায়ে আমাকে ছোবে না। আমি তো বললামই আমার যেতে ভালো লাগছে না। তাহলে এত নাটক করার কি আছে? যাও তো এখান থেকে, আমাকে ডিস্টার্ব করো না। আমি এখন খুব গুরুত্বপূর্ণ কাজ করছি। যত সব নোংরা ফালতু লোক আমার জামাটা নষ্ট করে দিল। এখন আবার আমাকে গোসল করতে হবে। মিমের প্রতিটি কথা যেন আমার বুকে তীরের মতো ঢুকছিল। আমি কিছুক্ষণ অবাক চোখে মিমের দিকে চেয়ে রইলাম। আমি টাচ করলে নাকি সে নোংরা হয়ে যায়। এসব কথাও আজ আমাকে শুনতে হচ্ছে। আল্লাহ, তুমি আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করো। আমি ফ্লোর থেকে উঠতে উঠতে মিমকে বললাম, দরজার সামনে আমার হাত থেকে পেট্রোল পড়ে গিয়েছিল, ওগুলো একটু পরিষ্কার করো। তা না হলে রুম থেকে বেরোনোর সময় হয়তোবা স্লিপ খেয়ে পড়ে যেতে পারো। মিম বিরক্তি নিয়ে আমার দিকে তাকিয়ে বলল, তোমার কি আমাকে কাজের মেয়ে মনে হয়? ওসব পরিষ্কার আমি করতে পারবো না। তুমি ফেলেছো, তুমি পরিষ্কার করো। আমি সত্যিই মিমকে চিনতে পারছি না। মিমের সঙ্গে আমার 7 বছরের সম্পর্ক। টানা 4 বছর চুটিয়ে প্রেম করেছি। এরপর বিয়ে। মিমের বাবা মা আমার সঙ্গেও বিয়ে দিতে রাজি ছিল না, কারণ তারা প্রেম ভালোবাসা পছন্দ করে না। মিমের বিয়ে অন্য জায়গায় ঠিক করেছিল তারা। সে আমাকে বিয়ে করার জন্য আত্মহত্যা করার চেষ্টা করে। আমাকে বিয়ে করার জন্য সে 6 দিন হসপিটালে ভর্তি ছিল। মিম সুস্থ হওয়ার পর আমাদের বিয়েটাও বেশ ঘটা করেই হয়েছিল। মিমের জেদের সামনে তার বাবা মা আমাদের সম্পর্ক মেনে নিতে বাধ্য হয়েছিল। দেখতে দেখতে আমাদের বৈবাহিক জীবনে 3 বছর পেরিয়ে গেছে। এর পূর্বে মিম কখনোই আমার সঙ্গে এমন বাজে বিহেভ করেনি। আগের মিম আর আজকের মিমের মধ্যে যেন আসমান জমিনের মতো তফাৎ। এই মিমকে আমার বেশ অচেনা লাগছে। আমার ভীষণ রাগ লাগছে। আমার খুব ইচ্ছা করছে ওর চুলের মুঠি ধরে কষে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিতে। কিন্তু ওই যে ভালোবাসি ওকে, আর যাকে ভালোবাসা যায় তার গায়ে হাত উঠানো যায় না। আমার বাবা বলতেন বউয়ের গায়ে হাত দেয় তো কাপুরুষেরা। আজ আমার বড্ড কাপুরুষ হতে ইচ্ছে করছে, কারণ বউ যখন ভুল পথে যাবে তাকে সোজা করার জন্য একটু কাপুরুষ হলেও ক্ষতি কি। আমি মেয়ের কাছে গেলাম। ওর বাহু শক্ত করে ধরে একটা ঝাঁকুনি দিয়ে বললাম, সত্যি করে বলো তো, তোমার কি হয়েছে? তুমি এমন বিহেভ করছো কেন? মিম আবারও আমাকে ধাক্কা দিয়ে বলল, তুমি আবার আমাকে তোমার ওই নোংরা হাত দিয়ে টাচ করলে কেন? তোমাকে তো বললাম আমি অসুস্থ, আমি যেতে পারবো না। তাহলে বারবার নোংরা হাতে টাচ করার কি আছে? আমার জামাটা একদম নোংরা করে ফেললো। তোমার জন্য এখন কি প্রতিদিন আমার 14 বার করে গোসল করতে হবে? এইসব কথা শোনার পর মিমের সামনে থাকবার কোনো মানেই হয় না। আমি রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই মিম বলে উঠল, কথায় কথায় টাচ করবে না তো, ভালো লাগে না। এই কথা শোনার পর আর নিজেকে রাগটাকে কন্ট্রোল করতে পারলাম না। দ্রুত মিমের কাছে গিয়ে ওকে এক ধাক্কায় বেডে ফেলে দিয়ে 2 হাত দিয়ে ওর গলা টিপে ধরলাম। রাগে ফুঁসতে ফুঁসতে বললাম, তোকে টাচ করার জন্য কি এখন আমার কাছে তোর অনুমতি নিতে হবে? আমি টাচ করলে কি তোর গা থেকে মাংস খসে পড়ে যায় নাকি? নাকি এখন আমার ছোঁয়া তোমার ভালো লাগে না? প্রতিদিন নতুন নতুন পুরুষের ছোঁয়া পেতে ইচ্ছে করে? তাহলে বলো পতিতালয়ে রেখে আসি, ওখানে প্রতিদিন নতুন নতুন পুরুষের ছোঁয়া পাবি। আমার ছোঁয়া তো আর তোর ভালো লাগে না। তোকে খুব ভালোবাসি তাই বলে এটা ভাবিস না যে তোর সব অন্যায় আমি চোখ বুঝে সহ্য করব। শোন, তোকে আজ একটা কথা বলি। তোর নামে অনেক কিছু কিন্তু আমার কানে আসছে, কিন্তু আমি কিছুই বলিনি, কারণ আমি তোকে ভালোবাসি। আমার তোর উপর বিশ্বাস ছিল। তুই কখনো এরকম জঘন্য কাজ করতে পারিস না, কিন্তু আমি ভুল ছিলাম। যা করার করে ফেলেছিস, এখনো সময় আছে, ভালো হয়ে যায়। এমন কিছু করিস না যেটাতে আমি কষ্ট পাই। শেষে দেখবি এই কুল হারাবি, ও কুলও হারাবি। তোর জায়গায় অন্য কেউ হলে আজ আমি তোকে জানে মেরে ফেলতাম। আমি মিমকে ছেড়ে দিয়ে উঠে আসতে নিলে মিম বলল, আমি ডিভোর্স চাই। আমি মিমের কথা শুনে হতভম্ব হয়ে গেলাম। আমি যেন বাকশক্তি হারিয়ে ফেলেছি। এই কথাটা বলার আগে তার কি একবারও বুকটা কাঁপলো না? এত বছরের ভালোবাসার সম্পর্ক কি এত সহজেই ভেঙে ফেলা যায়?
হয়তো বিবাহিত মহিলারা যখন অবিবাহিত কোনো ছেলের প্রেমে পড়ে তখন তার স্বামীর প্রেম তার সামনে ঠুনকো হয়ে যায়। তার স্বামী যে তাকে কত ভালোবাসে সেগুলো তার চোখেই পড়ে না। কথায় আছে না, প্রেম মানুষকে অন্ধ করে দেয়। এমন কিছুই হয়তো হয়েছে মিমের সঙ্গে। হয়তোবা আমারই ভালোবাসায় কমতি ছিল, আমি হয়তো তাকে সময় দিতে পারিনি। তাই তো যে মেয়েটা আমাকে পাওয়ার জন্য এত কিছু করলো সে আজ অন্যের প্রেমে হাবুডুবু খাচ্ছে। আমার ছোঁয়া তারা আজ অসহ্য লাগছে। আমি জড়ানো কণ্ঠে বললাম, ছেলেটার নাম কি? মিম বেডে উঠে বসে বলল, কর্নেল রিয়াদ চৌধুরী। আমি মনে মনে ভাবলাম, বা নামেরই কেমন যেন একটা ওয়েট আছে। কর্নেল রিয়াদ চৌধুরী নামটা শুনে মনে হচ্ছে বেশ অবস্থা সম্পন্ন লোক, আর আমার নাম শুনলেই মনে হয় কোথাকার কোন ফকির। কি করেন উনি? মিম হাসতে হাসতে বলল, তোমার মতো গাধাকে এমডি কে বানিয়েছে? নামের সামনে দেখতে পাচ্ছ কর্নেল, তখনই তো বুঝে নেওয়া উচিত বাংলাদেশের সেনাবাহিনীতে চাকরি করে। সরি। আচ্ছা মিম, তোমার এমন একটা কাজ করার পূর্বে কি একটু লজ্জাও করেনি? কেন লজ্জা করবে কেন? কাউকে ভালোবাসা কি পাপ নাকি? ইস, কত সহজভাবে কথাগুলো বলছে, যেন আমি তার স্বামী না, আমি তার বড় ভাই। আমাকে নির্দ্বিধায় সে তার প্রেম কাহিনী বলতে পারে। আমি আর দাঁড়ালাম না ওই রুমে। রাগে ঘৃণায় আমার সমস্ত শরীর জ্বালা করছে। রাগের মাথায় কখন কি করে ফেলবো তাই বেরিয়ে এলাম। লম্বা একটা শাওয়ার নিলাম মাথাটা ঠান্ডা করার জন্য। কিছু কিছু মানুষ আছে তারা নিজের স্ত্রীর নোংরামি দেখে কিছু বলতে পারে না, চোখ বুজে সবকিছু সহন করে, কারণ তারা খুব ভালোবাসে তাদের স্ত্রীকে। আমি হয়তো তাদের মধ্যে একজন। আমার বন্ধু রাজীব র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা। আমি সরাসরি ওর বাসায় চলে গেলাম, সবকিছু খুলে বললাম ওকে। ও প্রথমে কিছুটা অবাক হয়ে বলল, মিম এই কাজ করেছে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। ও তোকে বিয়ে করার জন্য কি পাগলা অভিনয় করেছিল? ও কিভাবে এমন জঘন্য একটা কাজ করতে পারলো? হয়তো আমারই ব্যর্থতা, আমি ওকে সময় দিতে পারিনি। আপনি যে এখনো বেঁচে আছেন এটাই তো আপনার সৌভাগ্য। পাশ থেকে রাজীবের স্ত্রী বলল। রাজীব তার স্ত্রীর সাথে তাল দিয়ে বলল, হ্যাঁ, কথা সত্য, তুই এখনো বেঁচে আছিস, এটাই তো অনেক। পেপার পত্রিকায় দেখিস না, মাঝে মাঝেই তো দেখা যায় স্ত্রীর হাতে স্বামী খুন, স্ত্রীর প্রেমিকের হাতে স্বামী খুন, আরো কত কি নিউজ। রাজীবের স্ত্রী বলল, ভাইয়া, আমি জানি আপনি ভাবিকে অনেক ভালোবাসেন, কিন্তু আমার মতে যে থাকতে চায় না তাকে ছেড়ে দেওয়াই ভালো। কারণ জোর করে কাউকে ধরে রাখা চায় না। সে হয়তো এখন বুঝছে না সে কাকে হারাচ্ছে। আপনার মতো মানুষ যে সবার ভাগ্যে জোটে না সেটা সে বুঝতে পারছে না। সত্যি কথা বলছি, আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে এতক্ষণ ওকে খুন করে ফেলতাম। রাজীব হাসতে হাসতে বলল, বন্ধু, তুই চাপ নিচ্ছিস কেন? বউ থাকবে না তো কি হয়েছে? আমার শালীগুলো কিন্তু সেই সুন্দরী, তুই চাইলেই আমি একজনের সাথে সেটিং করিয়ে দিতে পারি। ফাজলামি রাখ, আমি দুঃখে মরি আর তুই ফাজলামি করতেছিস। এই, তোরা একটু চল না আমার বাসায়, তোরা দুজন বুঝালে হয়তো বুঝবে। রাজীব বলল, আমার মনে হয় না সে বুঝবে। আর এত কিছু জানার পরও তুই তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করবি? কি করব বন্ধু, খুব ভালোবাসি যে ওকে। রাজীব আসতে না চাইলেও ভাবির পিড়াপিড়িতে আমার সঙ্গে এলো। রাজীব যখন মিমকে বলল, মিম, এসব কি শুনছি? তুমি যাকে এত ভালোবাসতে, যাকে নিজের করে পাওয়ার জন্য এত কিছু করলে, তাকে ছেড়ে কিভাবে আরেকজনের সঙ্গে সম্পর্কে জড়ালে? আমার বন্ধু যে তোমাকে পাগলের মতো ভালোবাসে সেটা কি তোমার চোখে পড়ে না? তুমি কি একবারও ভেবেছো তুমি চলে গেলে এই মানুষটার কি হবে? দেখেন ভাইয়া, আপনার বন্ধুকে আমার ভালো লাগে না। আপনার বন্ধুকে আমি আর আগের মতো ফিল করতে পারি না। আপনার বন্ধুকে আমি আর সহন করতে পারছি না, তাই আমি ডিভোর্স চেয়েছি। এখানে আমি ভুল কিছু করেছি বলে তো আমার মনে হচ্ছে না। ভাবি বলল, হঠাৎ করে কি এমন হলো যে এত বছরের ভালোবাসার মানুষকে আর ভালো লাগছে না তোমার? ভাইয়ের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটা তুমি বলো, ভাইয়া নিজেকে চেঞ্জ করার চেষ্টা করবে। তোমাদের মধ্যে যদি কোনো ঝামেলা হয়ে থাকে সেটাও বলো, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হতেই পারে। তাই বলেছে এরকম হুটহাট ডিভোর্স দেওয়াটা তো কোনো সমাধান না। মিম সরাসরি বলল, আমি একজনকে ভালোবাসি, আমি বাকি জীবনটা তার সঙ্গেই কাটাতে চাই। আমি চুপচাপ শুধু মিমের কথা শুনছিলাম। ভাবি বলল, তা হঠাৎ কি এমন দেখলে তার মধ্যে যে আমার ভাইয়ের ভালোবাসা তোমার কাছে ঠুনকো হয়ে গেল? মিম কিছু বলল না, চুপ করে দাঁড়িয়ে থাকলো। ভাবি আবারও বললেন, দেখো মিম, মানুষটা খুব ভালো, এমন মানুষ পাওয়া খুব কঠিন। মানুষটা তোমাকে পাগলের মতো ভালোবাসে। আমি তোমার যা কৃত্যকলাপ শুনলাম এগুলো জানবার পরেও মানুষটা যে তোমাকে নিজের করে রাখতে চায় এটাই তো অনেক।
একবার তুমি নিজেই ভাবো কতটা ভালোবাসলে একটা ছেলে তার স্ত্রীর অন্য ছেলের সাথে সম্পর্ক আছে জেনেও তাকে নিজের রাজমহলের রানী বানিয়ে রাখতে চাই। শোনেন, আমাকে জ্ঞান দিতে আসবেন না। আপনার যদি তার জন্য এতই কষ্ট হয়ে থাকে তাহলে আপনি বিয়ে করুন না তাকে। আমাকে এসব কথা বলে কোনো লাভ নেই। আমি আমার ডিসিশন নিয়েই ফেলেছি। কুশে একটা চড় বসিয়ে দিলাম মিমের গালে। কুত্তার বাচ্চা, তোর লজ্জা করে না ভাবিকে এসব বলতে? মিম চড় খেয়ে গালে হাত দিয়ে সোফায় বসে পড়লো। আমি আরো মারতে যাচ্ছিলাম কিন্তু রাজীব আমাকে টেনে বাইরে নিয়ে এলো। বন্ধু, তুই ওই ছেলেটার ইনফরমেশন আমাকে দে। ওই শোরের বাচ্চার চোখ যদি আমি উপড়ে না ফেলছি তাহলে আমার নাম রাজীব না, ওই কুত্তার বাচ্চাকে মেরে গুম করে ফেলবো। থাক বন্ধু, তোরা তো হাইপার হতে হবে না, তুই বাসে যা। তোরা দুজন এখানে এসেছিলি, মিমকে বুঝিয়েছিস, সেটাই আমার জন্য অনেক। সে যদি ওই ছেলের সাথে সুখী হয় তাহলে থাকুক না সুখী। আমি ডিসিশন নিয়ে ফেলেছি, আমাকে ডিভোর্স দিব। আমার গাল বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়লো। শালা, মেয়ে মানুষের মতো কান্না করিস কেন? তোকে বললাম না আমার শালীরা দেখতে অস্থির। তোর মিম পচা ডিম, তাদের সামনে কিছুই না। একটার না একটার সাথে তোর সেটিং করে দিব, চাপ নিস না তো মামা। আমি মুচকি হাসলাম শুধু। ওদের বিদায় দিয়ে আমি দ্রুত মিমের রুমে আসলাম। সরি তোমার গায়ে হাত উঠানোর জন্য। 1 মাসের মধ্যে ডিভোর্স দিয়ে দিব। তুমি এখন টান টোপলা বেঁধে বিদায় হও আমার বাসা থেকে। তোমার মুখ আমি আর দেখতে চাই না। মিম অবাক হয়ে বলল, এত রাতে আমি কোথায় যাব? সেটা আমি কিভাবে বলবো? তবে তোমার প্রেমিকের কাছে যেতে পারো। আজ তার তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করছে। মিম চোখ ছোট ছোট করে বলল, তুমি আমার ফোন ঘেটেছিলে? হুম। তুমি কোন সাহসে আমার ফোনে হাত দিয়েছিলে? বারে, আমার টাকায় কেনা ফোনে হাত দিতে আবার সাহস লাগবে নাকি? আর তাছাড়া ফোনে হাত না দিলে তো জানতেই পারতাম না তোমার সব কুকীর্তির কথা। মিম মাথা নিচু করে বলল, আমাকে কিছুদিন সময় দাও, আমি চলে যাব এখান থেকে। আমি মিমের হাতটা আমার হাতের মধ্যে নিয়েও সামনে হাঁটু গেড়ে বসে অনুনয় করে বললাম, এই প্লিজ আমার সাথে এমনটা করো না। খুব ভালোবাসি তোমাকে। তোমার ছাড়া আমি থাকবো কিভাবে? তুমি জানো না আমার সবকিছু জুড়ে শুধু তোমার বিচরণ। মিম এক ঝটকায় তার হাত ছাড়িয়ে নিয়ে গট গট করে হেঁটে অন্য রুমে চলে গেল। আর যাওয়ার সময় বলে গেল, তোমার মতো ছ্যাচরা মানুষ আমি আর একটাও দেখিনি। সেদিনের পর থেকে আমি অন্য রুমে থাকা শুরু করে দিলাম। প্রায় 1 মাস হতে চলল ওর সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছি। সেদিনের পর থেকে নিজেকে অফিসের কাজে ব্যস্ত করে ফেলি। বাসায় যাই শুধু রাত্রিটা কাটিয়ে দিয়ে আবার সকালে বেরিয়ে পড়ি। খাওয়া দাওয়া সব বাইরে করি এখন। মিমের সঙ্গে সামনাসামনি দেখা হয় না বললেই চলে। হুট করে কখনো দেখা হয়ে গেলেও কথা বলি না। সেদিন রাতের পর থেকেই আমার জীবন থেকে ওর চ্যাপ্টারটা ক্লোজ করে দিয়েছি। সে 1 মাস সময় চেয়েছে আমার কাছে। আমি থাকতে দিয়েছি ওকে 1 মাস আমার বাসায়। তবে কিছু শর্ত জুড়ে দিয়েছি। তার মধ্যে প্রধান শর্ত হলো ওর এই নোংরা মুখ নিয়ে কখনো আমার সামনে আসতে পারবে না। ওর প্রেমের নামে নোংরামিগুলো আমার বাসাতে করতে পারবে না। তবুও মাঝে মাঝে মাঝরাতে ওর হাহা হিহি শব্দ পেতাম। আমার মাথা তখন নষ্ট হয়ে যেত। আমার বউ রাত জেগে অন্যের সাথে নষ্টামি করে বেড়াচ্ছে। স্বামী হিসেবে এটা সত্যি আমার জন্য বড় একটা লজ্জার বিষয়। আসলে ওকে এখন নিজের বউ বলতেও ঘেন্না করে। অবশ্য ওকে যাতে আর বউ বলতে না হয় সে ব্যবস্থাও করে ফেলেছি। ডিভোর্স পেপারে আমি অলরেডি সাইন করে দিয়েছি। ও যেদিন এ বাসা থেকে চলে যাবে সেদিন ওর হাতে ধরিয়ে দিব পেপারটা। সকাল সকাল মিমের দরজায় নক করলাম। মিম দরজা খুলে আমাকে দেখতে পেয়ে কিছুটা অবাক হয়ে গেল। সে হয়তো ভেবেছিল কাজের বুয়া এসেছে। প্রায় 15 দিন পর মিমকে দেখলাম। চোখ মুখ শুকিয়ে গেছে, চোখের নিচে কালি পড়েছে। কিছু বলবে? আজ তোমার 30 দিন পূর্ণ হয়েছে। সো টানটোপলা বেঁধে বিদায় হও আমার বাসা থেকে। আমি অফিস থেকে ফিরে যেন তোমাকে এই বাসায় আর না দেখি। তোমার ঠিকানা দিয়ে যেও, আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। বাড়িতে নতুন অতিথি আসবে। আমার বাসায় তোমার কোনো স্মৃতি আমি রাখতে চাই না। আমি কিছুতেই তাকে বুঝতে দিতে চাই না এই বাড়িতে একটা 3rd ক্লাস ক্যারেক্টারলেস মেয়ের সঙ্গে এতদিন আমার বসবাস ছিল। সো তাড়াতাড়ি বিদায় হও আমার বাড়ি থেকে। মিম ভীষণ অবাক হয়ে বলল, তুমি আবার বিয়ে করবে? বারে, তুমি স্বামী থাকতে অন্য একটা ছেলের সাথে ফুষ্টি নষ্টি করতে পারবে আর আমি ডিভোর্স দিয়ে বিয়ে করতে পারবো না? মিম হয়তো কিছু বলতে চাইছিল কিন্তু আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। বাসায় ফিরে আমি যেন তোমাকে আর না দেখি। অফিস থেকে ফিরে দেখলাম মিম সোফায় বসে বসে কাঁদছে। মিমকে কাঁদতে দেখে আমি বেশ অবাক হলাম। কি হয়েছে, কাঁদছো কেন? মিম ফোপাতে ফোপাতে বলল, রিয়াদ আমাকে ধোকা দিয়েছে।
কথা না বাড়িয়ে আমি দ্রুত রুমে এলাম। কারো কষ্টে আমি কখনো খুশি হয়েছি বলে আমার মনে পড়ছে না, কিন্তু আজ কেন জানি আমার ভীষণ খুশি লাগছে, ভীষণ আনন্দ হচ্ছে আমার। মিমের মুখে ওর প্রেমিকের ধোঁকা দেওয়ার কথাটা শোনার পর থেকে আমার মনে হচ্ছে আমি পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি। আমি যেন 1000 বছর ধরে এই দিনটারই অপেক্ষায় ছিলাম। লম্বা একটা শাওয়ার নিলাম। আজ অনেকদিন পর নিশ্চিন্তে শান্তিমতো ঘুমোতে পারবো। বিছানায় পিঠ ঠেকাতে না ঠেকাতেই মিম আমার রুমে প্রবেশ করলো। জবে করা মুরগির মতো কিছুক্ষণ ছটফট করে মিম বলল, তোমার সাথে কিছু কথা ছিল। আমি বিরক্তি নিয়ে বললাম, আমি এখন খুব টায়ার্ড, আমি এখন ঘুমাবো। এই মুহূর্তে আমি তোমার কোনো কথা শুনতে পারবো না। যাও, আমাকে বিরক্ত করো না, এখন ঘুমোতে দাও, পরে শুনবো তোমার কথা। মিম হতাশ গলায় বলল, প্লিজ, আমি বেশি সময় নেব না, 2 মিনিট লাগবে আমার কথাগুলো বলতে। আমি চোখ বন্ধ করে বললাম, ওকে, বলে ফেলো দ্রুত। তোমার কাছে কি 5 লক্ষ টাকা হবে? আমি পরে তোমাকে দিয়ে দেবো আবার। আমি চোখ খুলে বললাম, এত টাকা দিয়ে কি করবে তুমি? কাজ আছে। আমি তোমাকে কেন টাকা দিতে যাব? তুমি কে আমার? আমি তোমার ব- 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 মিম বলতে গিয়েও থেমে গেল। আমি তাচ্ছিল্যের স্বরে বললাম, আমি তোমার মতো 3rd ক্লাস ক্যারেক্টারলেস মেয়েকে 1 টাকাও দিতে পারবো না। মিম আমার পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, প্লিজ, আমার টাকাটা খুব প্রয়োজন। আমি পরে তোমাকে সব টাকা পরিশোধ করে দেব। আমি মিমকে ধমক দিয়ে বললাম, ডোন্ট টাচ মি। তুমি আমাকে টাচ করলে কেন জানি ঘৃণা লাগে। আমার আর তোমার মতো চরিত্রহীন মেয়ে আমাকে টাচ করেছে এটা জানতে পারলে সে কষ্ট পাবে, তাই ভুলেও আমাকে টাচ করবে না। মিম ছল ছল চোখে আমার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তোমার টাকা দরকার, তুমি তোমার প্রেমিক কর্নেল রিয়াদ চৌধুরীর কাছে যাও, তার তো অনেক টাকা, সেখান থেকে তোমাকে 5 লাখ টাকা দান করে দিবে। সমস্যা কি? প্রেমিকাকে যদি 5 লাখ টাকায় দিতে না পারে তাহলে কেমন প্রেমিক হলো বলো? ও হ্যাঁ, ভালো কথা, তোমার না আজ আমার বাসা থেকে চলে যাওয়ার কথা? তুমি এখন আমার বাসায় কি করছো? দ্রুত বিদায় হও আমার বাসা থেকে, এখন আমার চোখের সামনে থেকে বিদায় হও। তোমার মুখ দেখলে আমার বমি পায়। সো গেট লস্ট। মিম কাঁদতে কাঁদতে বলল, তুমি আমার সঙ্গে এমন করছো কেন? আমি যে ভীষণ কষ্টে আছি, এটা কি তোমার চোখে পড়ছে না? আমি হাসতে হাসতে বললাম, আমিও কষ্ট ছিলাম, ভীষণ কষ্টে রাতে ঘুমোতে পারিনি, ঠিকভাবে খেতে পারিনি। কই, তুমি তো একদিনও আসোনি আমাকে দেখতে। তুমি কি করেছো? রাত বিরাতে অন্য একটা ছেলের সঙ্গে নষ্টামি করেছো। সো এখন তুমি আমার থেকে কেমন ব্যবহার এক্সপেক্ট করছো? তুমি কি ভাবছো আমি তোমাকে বুকে জড়িয়ে বলবো কাঁদিস না? আমি তো টাকা দিয়ে দিচ্ছি, এখন আমার চোখের সামনে থেকে দূর হও। যাও, তোমার প্রেমিকের কাছ থেকে টাকা নাও গিয়ে। সামান্য তো 5 লাখ টাকা, এটা তার কাছে হাতের ময়লা। মিম হাউমাউ করে কেঁদে উঠে বলল, রিয়াদ একটা ফ্রড। ওর সাথে আমার কিছু ছবি আর ভিডিও আছে। ও আমাকে ব্ল্যাকমেইল করছে। আমি যদি ওকে 10 লাখ টাকা না দিই তাহলে ও সেগুলো ফেসবুকে ছেড়ে দেবে। মিমের কথা শুনে আমি বিছানায় উঠে বসলাম। হাই হাই, বলো কি, তোমাদের মধ্যে না এত প্রেম? তো হঠাৎ করে কি এমন হলো যে প্রেম উধাও হয়ে গেল? কি এমন হলো যে তোমার প্রেমিক তোমার সঙ্গে বাটপারি করছে? মিম ফোপাতে ফোপাতে বলল, দেখো, আমার ভীষণ কষ্ট হচ্ছে। তুমি প্লিজ আমাকে পিঞ্চ করে আর কথা বলো না। প্লিজ, তুমি আমাকে সাহায্য করো। এই ভিডিওগুলো ফেসবুকে দিলে আমার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। আমি আর সমাজে মুখ দেখাতে পারবো না। বলো কি, তো কি এমন ভিডিও ওর কাছে আছে যেগুলো ফেসবুকে চালে তোমার মান সম্মান ধুলোয় মিশে যাবে? আমারও তো দেখা প্রয়োজন, তাই না? বলা তো যায় না তোমার মতো 3rd ক্লাস মেয়ে মিথ্যে বলে আমার কাছ থেকে টাকাও হাতিয়ে নিতে পারো। এটা হয়তো তোমার নতুন ফুন্দি। মিম তার ডান হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে মোবাইলে কি জানি বের করে আমার দিকে এগিয়ে দিল। আমি মোবাইলটা হাতে নিয়ে দেখলাম ভিডিওটা 5 মিনিটের। মিম আর এক 22-23 বছর বয়সী যুবকের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে তারা দুজন পৈশাচিক খেলায় মেতে রয়েছে। আমি মিমের দিকে তাকিয়ে বললাম, বাহ, তোমার প্রেমিকের তো বহুত টাকা, একদম 5 স্টার হোটেলে নিয়ে গিয়েছিল। খুব মজা পাইছিলা তাই না? বিছানা তো দেখতেছি স্প্রিং এর মতো লাফাচ্ছে। আহ, কি সুখ, কি মজা। সারা রাত ধরে মজা দিতে দিতে তোমাকে পাগল বানিয়ে ফেলেছিল তাই না? ইস, কষ্ট লাগছে। আমি কখনো তোমাকে পাগল বানাতে পারলাম না। যাই হোক, শেষমেশ তুমি আমার মতো ফকির রেখে একজন টাকাওয়ালা মানুষকে পেয়েছো। তোমার লাইফ তো এখন জিঙ্গালালা। তবে এমন ছেঁচড়াদের মতো এসব নষ্টামি ভিডিও করছে কেন? মিম চলচল চোখে আমার দিকে তাকিয়ে রইল। এখন তুমি আবার বইল না রুম ভাড়া তুমি দিয়েছিলে?
মিম ফোপাতে ফোপাতে বলল। সবকিছুই আমি দিয়েছিলাম। আমি ফোনটা ছুঁড়ে মেরে বললাম, ফকিন্নির বাচ্চা, তুই আমার টাকায় নষ্টামি করে এসে আবার সেগুলো ধামা চাপা দেওয়ার জন্য আমার কাছে টাকা চাচ্ছিস? তোর লজ্জা করে না? আসলে তোর মতো থার্ড ক্লাস মেয়েদের আবার লজ্জা কিসের? মিম মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। ওই সুরের বাচ্চারে ফোন দিয়ে বল তুই আজই ওকে টাকা দিবি। হ্যালো ভাবি, রাজীব ফোন ধরছো না কেন? এটা কিন্তু ঠিক করলো না। তোমরা আমার বিয়ের মার্কেট করছো অথচ আমাকে ছাড়া। যাই হোক, রাজীবকে একটু ফোনটা দাও। আমি রাজীবকে সবকিছু খুলে বললাম। ভাবি পাশ থেকে বলল, আল্লাহ কিছু কিছু মানুষের পাপের শাস্তি এই পৃথিবীতে দিয়ে থাকেন। আমি কিছু বললাম না। রিয়াদকে আমার বাসার লাইব্রেরি রুমের চেয়ারের সঙ্গে হাত পা বেঁধে রাখা হয়েছে। লাইব্রেরি রুমটা সাউন্ড প্রুফ, এখানে হাজার চিৎকার করলেও শব্দ বাইরে যাবে না। রিয়াদের মুখোমুখি চেয়ারে বসিয়ে রেখেছি মিমকে। রিয়াদের আসল নাম পল্লব সরকার। পড়াশোনা করেছে ক্লাস 10 পর্যন্ত, এসএসসি পাশ করতে পারে না। দীর্ঘ 3 বছর যাবৎ সে প্রতারণার সঙ্গে জড়িত। তাদের একটা গ্রুপ আছে যারা সবাই প্রতারণার সঙ্গে জড়িত। তাদের মূল টার্গেট বিবাহিত মহিলারা, বড়লোক ঘরের মেয়ে, ডিভোর্সি মহিলা অথবা স্বামী বিদেশে থাকে এমন মহিলা। এরা প্রথমে ফেসবুকের মাধ্যমে খুব ভালো বন্ধুত্ব তৈরি করে, এরপর গভীর সম্পর্কে অগ্রসর হয়। এরা নিজেদের পরিচয় দিয়ে থাকে আর্মির বড় অফিসার অথবা কোনো সরকারি কর্মকর্তা অথবা ব্যাংক কর্মকর্তা, পুলিশ কমিশনার, আরো অনেক কিছু। এরা বিভিন্নভাবে ফিজিক্যালি ইনভলভ হয়। এরপর সেটা ভিডিও ধারণ করে, পরে সে ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। লোকলজ্জার ভয়ে কেউ আর এদের বিষয়ে থানায় মামলা করে না, যার ফলে এরা সবসময় থেকে যায় ধরা ছোঁয়ার বাইরে। এদের শিকার বেশিরভাগই রিচ ফ্যামিলির মহিলারা হয়ে থাকে। পল্লবের কথা শুনে আমি মিমের দিকে তাকালাম। বেচারি কি করবে বুঝতে পারছে না, অসহায়ের মতো শুধু তাকিয়ে আছে ফ্যাল ফ্যাল করে। আমি রাজীবের হাত থেকে লাঠি নিয়ে আচ্ছা মতো পিটালাম পল্লব ওরফে রিয়াদকে। সে তো শুধু চিৎকার করছে আর বলছে, ভাই আমারে মাইরেন না, আমারে ছাইরা দেন ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, আমি আর জীবনেও এমন কাজ করব না। কিন্তু ওর কথা শোনার আমার সময় নেই। আমি মেরে যাচ্ছি তো মেরে যাচ্ছি। ওর হাত পা কেটে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। রাজীব আমার হাত থেকে লাঠিটা কেড়ে নিয়ে আমাকে ধমক দিয়ে বলল, কি করছিস? মেরে ফেলবি নাকি? এই সুরের বাচ্চাকে আমি আজ মেরেই ফেলবো। তুই জানিস আমার মতো আরো কত জোরে সংসার ভেঙেছে? রাগে ফুঁসতে ফুঁসতে বললাম আমি। মিমের চোয়াল ধরেও নিচু করা মাথা আমার দিকে উঁচু করে ধরে বললাম, 22-23 বছরের একটা ছেলে বলল সে কর্নেল, আর তুমি বিশ্বাস করে নিলে? তোমার মধ্যে কি কমন সেন্সটুকুও নেই? 22-23 বছরের একটা ছেলে কিভাবে কর্নেল হয়? নাকি প্রেমে অন্ধ হয়ে গিয়েছিলে? রিয়াদের চুল ধরে মাথা উঁচু করে বললাম, এই কুত্তার বাচ্চাকে তোমার কোন অ্যাঙ্গেলে কর্নেল মনে হয়? বলে কোষে 2টা চর বসিয়ে দিলাম ওর গালে। এই কুত্তার বাচ্চার জন্য তুই আমাদের এত বছরের ভালোবাসাকে লাথি দিয়েছিস, তাই না? বলে রিয়াদের বুক বরাবর একটা লাথি মেরে দিলাম। আমার লাথিকে রিয়াদের নাক বুক দিয়ে রক্ত বেরিয়ে এলো। রাজীব ওকে নিয়ে অন্য ঘরে চলে গেল। আমার দৃষ্টি ফিরালাম মিমের দিকে। মিমের চুলের মুঠি ধরে বললাম, কুত্তার বাচ্চা, তুই ফকিন্নি মার্কা ছেলেটার জন্য আমার বাচ্চাকে হত্যা করেছিস। তোর কুকর্মের জন্য আমার অনাগত সন্তানকে এই পৃথিবীতে আসতে পারেনি। বলে কোষের চর বসিয়ে দিলাম মিমের গালে। মিম তাল সামলাতে না পেরে মুখ থুবড়ে পড়ে ফ্লোরে। পেট বরাবর কোষে একটা লাথি মারতে যাব অমনি রাজীব এসে আমাকে আটকে দিল। কি করছিস কি? মরে যাব তো। আমি আজ ওদের দুজনকে মেরেই ফেলবো। রাজীবকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, তুই জানিস ওই ক্যারেক্টারলেস মহিলা তার প্রেমিকের কথায় আমার অনাগত সন্তানকে পৃথিবীর আলো দেখার আগেই মেরে ফেলেছে। এই জানোয়ারের বাচ্চা আমার সন্তানকে পৃথিবীতে আসতে দেয়নি। তোর কি একবারও বুক কাঁপেনি নিজের সন্তানকে মেরে ফেলার আগে? একটু কি মায়া কাজ করেনি তোর আমার সন্তানের জন্য? এখন মাথা নিচু করে রাখছিস কেন? লজ্জা করছে? কাঁদছিস কেন হারামজাদি? কিয়ামতের দিন এই সন্তান যখন আল্লাহর কাছে বলবে আমার মা আমাকে পৃথিবীতে আসতে দেয়নি, তখন কি জবাব দিবি রে? রাজীব, তুই আমাকে ছেড়ে দে প্লিজ। এই হারামজাদিকে আমি এক্ষুনি খুন করব। পাগলামি করিস না তো, মাথা ঠান্ডা কর। তুই আমার কাছে ডিভোর্স চেয়েছিলি না? দিলাম তোকে ডিভোর্স। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। তুই এক্ষুনি এই মুহূর্তে দূর হয়ে যা আমার সামনে থেকে। ভুলেও আর কখনো আমার সামনে পড়িস না যেন। মিম আমার পা জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমার ভুল হয়ে গেছে, আমাকে কি আর একটি বার সুযোগ দেওয়া যায় না? মেরে দিলাম সজোরে একটা লাথি। মিম ছিটকে গিয়ে দূরে পড়ল। আমি ঘর কাঁপিয়ে হেসে উঠে বললাম, সুযোগ? তাও আবার তোকে? খুবই হাস্যকর ব্যাপার। রাজীব রুম থেকে বেরিয়ে গেল।
আমি মিমের কাছে গিয়ে বসলাম। আচ্ছা বলতো, আমি কি কখনো তোকে ভালোবাসায় কমতি রেখেছিলাম? তুই কেন আমার সাথে এমনটা করলি? তুই যা যা বলেছিস আমি তাই তাই করেছি, তাহলে তুই কেন আমার সাথে এমনটা করলি? তোর সাথে আমার মার বনি বোনা হয় না, যার কারণে আমি মাকে পর্যন্ত আমার বাসায় নিয়ে আসিনি, যাতে তুই একটু সুখী থাকিস। ওকে খুশি করার জন্য আমি কত কিছুই না করেছি। আমি হয়তো তোকে সময় দিতে পারিনি অফিসের কাজে, হয়তো একটু বেশি বিজি থাকতাম, কিন্তু একবারও কি ভেবে দেখেছিস আমি কার জন্য গরুর মতো থাকতাম অফিসে? আমি কার জন্য দিনরাত এক করে পরিশ্রম করতাম? জীবনে হয়তো এসব ভাবিসনি একবার। এসব ভাবলে এমন জঘন্য কাজ করতে পারতিস না কখনো। আমি তো তোদের জন্য, তোর জন্য দিনরাত এক করে পরিশ্রম করছি, যাতে তুই ভালো থাকতে পারিস, ভবিষ্যতে আমাদের সন্তানরা যাতে ভালো থাকতে পারে। আর তুই কি করলি? আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে আরেকজনের সাথে নষ্টামিতে মেতে উঠলো। যা করেছিস খুব ভালো করেছিস। এতদিন পর তো তোর আসল চেহারাটা দেখতে পেলাম। আচ্ছা একটা কথা বল, ওই ছেলেটা কি দেখতে এতই সুন্দর যে তুই আমার কথা ভুলে গেলি? আমার অফিসে তো তোর চেয়ে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আছে, যারা স্যার স্যার বলে সারাদিন আমার পিছন পিছন ঘুরে, যারা আমার সঙ্গ পাওয়ার জন্য, আমার সংস্পর্শে আসার জন্য মুখিয়ে থাকে। কই আমি তো কখনো তাদের প্রতি আকৃষ্ট হইনি, আমি তো কখনোই তাদের সুযোগ দিইনি, আমার মনে তো কখনো তাদের জন্য একটু ভালোবাসা জাগেনি। তাহলে তুই কিভাবে এমনটা করতে পারলি? মিম আমার প্রশ্নের কোনো উত্তর দিল না, সে শুধু মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমি দ্রুত আমার রুম থেকে ডিভোর্স পেপার নিয়ে এসে মিমের মুখের উপর ছুঁড়ে ফেললাম। যা, তোর ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি, তুই আজ থেকে স্বাধীন। এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা, তোর মুখ আমি আর দেখতে চাই না। ন্যাকামো বাদ দিয়ে দ্রুত আমার বাড়ি থেকে বিদায় হ, তোর প্রেমিকের সঙ্গে এখনো খেলা বাকি আছে। দুদিন পর দৈনিক করতোয়ায় প্রথম পাতায় বেশ বড় করে একটা সংবাদ ছাপা হয়েছে। বগুড়ার করতোয়া নদীতে পুরুষাঙ্গবিহীন একটা লাশ উদ্ধার। রাজীব চেয়েছিল ওকে পুলিশের হাতে তুলে দিতে, কিন্তু এই বাটপারগুলোকে পুলিশে দিয়ে কোনো লাভ নেই। এরা 2 দিন পর ছাড়া পেয়ে আবারও অন্যের সংসারে আগুন লাগাবে, তাই একেবারে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছি শালাকে। 2 দিন পর আমি অফিসের জন্য রেডি হচ্ছিলাম, হঠাৎ কলিং বেল বেজে উঠলো। দরজা খুলতে দেখলাম মিম তার বাবার সঙ্গে দাঁড়িয়ে আছে দরজার সামনে। আমি কিছু বলার আগেই মিমের বাবা আমার গলা চেপে ধরে বলল, তুই কোন সাহসে আমার মেয়েকে ডিভোর্স দিস? যখন তোর ভালো লাগবে তখন তুই আমার মেয়েকে বিয়ে করবি, আর যখন ভালো লাগবে না তখন লাথি দিয়ে ছুঁড়ে ফেলে দিবি। আমার মেয়ে কি মগের মুল্লুক? আমার মেয়েকে কি তোর খেলনা মনে হয়? জীবনটা কি তোদের খেলনা মনে হয়? যখন যা ইচ্ছা তাই করবি। আমার মেয়েকে বিয়ে করার জন্য যে আমার পা পর্যন্ত ধরেছিলি, সেটা কি ভুলে গেছিস? আমি ওনার হাত আমার গলা থেকে ছাড়িয়ে নিয়ে বললাম, আপনি হয়তো আপনার মেয়ের কুকীর্তির কথা জানেন না, তাহলে আমাকে আজ হয়তো এভাবে কথাগুলো বলতেন না। কেন? আমার মেয়ে হঠাৎ এমন কি করলো যে তুই ওকে ডিভোর্স দিয়ে দিলি? আমার মেয়েটা 3 দিন হলো না খাওয়া, কান্না করতে করতে চোখ লাল করে ফেলেছে। আমি আমার ফোনটা তার দিকে এগিয়ে দিয়ে বললাম, আপনি ভিডিওটা প্রথমে দেখুন, এরপর আপনি বলবেন আপনার স্ত্রী যদি এসব করতো তাহলে কি আপনি তাকে মেনে নিতেন? আপনি যদি বলেন যে আপনি মেনে নিতেন, তাহলে আমিও আপনার মেয়েকে ডিভোর্স দিব না। মিম আমার সামনে হাত জোর করে বলল, প্লিজ ভিডিওটা দেখিও না। বারে, তুমি স্বামীকে রেখে পরপুরুষের সঙ্গে 5 স্টার হোটেলে ফুর্তি করতে পারবে? তুমি আমার টাকায় পরপুরুষের সঙ্গে নষ্টামি করতে পারবে, আর আমি সেই ভিডিও তোমার বাবাকে দেখাতে পারবো না? মিমের বাবা ভিডিওটা একটু দেখে মোবাইল বন্ধ করে ফেললেন। থরথর করে কাঁপতে কাঁপতে মিমের গালে একটা কোষের চড় মারলেন। তার গাল বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। তোকে আমার মেয়ে বলতে ঘৃণা করছে। তুই এতটা নিচে কিভাবে নামতে পারলি? আজ থেকে আমার জন্য আমার মেয়ে মরে গেছে। তুই খবরদার আমার বাড়িতে পা রাখবি না। এর ঠিক 10 দিন পর মিম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরকীয়ার পরিণতি কখনো সুখকর হয় না। আপু, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। আমি একজন ছেলে হয়ে বলতেছি, আপু, এখনকার ছেলেরা মোটেও ভালো না। ফেসবুকে যারা আপনাকে জান পাখি সোনা পাখি বলে পাম দিয়ে দিয়ে ফুলিয়ে ফেলছে, তারা কখনোই আপনাকে ভালোবাসে না। তারা হয় আপনার সঙ্গে টাইম পাস করছে, আপনার সঙ্গে মজা নিচ্ছে, আর না হয় তারাও ওই প্রতারণার গ্রুপের সদস্য। তা না হলে বিবাহিত একটা মেয়ের সঙ্গে কে প্রেম করতে যাবে বলেন? আমার পরিচিত এক ছেলে বিবাহিত মেয়ের সঙ্গে প্রেম করে, তো আমি ওকে প্রশ্ন করেছিলাম সে বিবাহিত মেয়ের সঙ্গে কেন প্রেম করে। প্রতি উত্তরে সে বলেছিল বিবাহিত মেয়ের সঙ্গে প্রেম করলে কেস খাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। সে এইভাবে বলেছিল খাওয়া দাওয়া সব হয়, কিন্তু বিয়ে করতে হয় না। এখনকার প্রতিটা ছেলেই চায় কুমারী মেয়েকে বিয়ে করতে। সবাই ভালো মেয়ে চায়, ইনটেক মেয়ে চায়। যে ছেলেটা আপনি ফেসবুকে না আসলে পাগল হয়ে যায়, একটু খেয়াল করলে দেখবেন আপনার মতো আরো 10 জন তার লাইনে আছে। আপনার হাজবেন্ড হয়তো আপনাকে সময় দিচ্ছে না, আপনি হয়তো তার উপর রাগ করে এমন হাজারো ছেলের সঙ্গে কথা বলতে শুরু করেন।
কথা বলতে বলতে একসময় সম্পর্কটা অনেক গভীরে চলে যায়। এরপর বিভিন্ন ধরনের ভুল করে ফেলেন। এরপর শুরু হয় সংসারের ঝামেলা, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া। আপনি যদি একবার ভাবতেন আপনার স্বামী আপনাকে সময় দিতে পারছে না শুধুমাত্র আপনাদের ভালোর জন্য, আপনি আপনার সন্তান যাতে 3 বেলা ভালো খাবার খেয়ে ভালো কাপড় পরে থাকতে পারেন সেই জন্য তিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। অসুস্থ হলেও ছুটে চলে যাচ্ছেন কর্মস্থলে, কারণ একদিন অফিসে না গেলে ওই দিনের টাকা অফিস কেটে রাখবে। কিন্তু আপনার স্বামী আপনাকে একদিন চাইনিজ রেস্টুরেন্টে খাওয়ানোর জন্য অসুস্থ শরীর নিয়ে অফিস করছে, কারণ আপনি চাইনিজ খাবার খাওয়ার পর যে একটা মুচকি হাসি দেন, সেই মুচকি হাসিটা দেখে আপনার স্বামীর প্রাণ ভরে ওঠে। তাই এসব পথে পা বাড়ানোর আগে একবার আপনার স্বামীর কথাটা ভাববেন, একবার আপনার সন্তানের কথাটা ভাববেন। অনেক আপু আবার তাদের স্বামীদের নিয়ে অভিযোগ করে তাদের স্বামীরা তাদেরকে স্বাধীনতা দেয় না, স্বাধীনভাবে তাদেরকে বাইরে বের হতে দেয় না। আপনারা হয়তো কাজ করতে চান, কিন্তু তারা আপনাদের কাজ করতে দেয় না। বিশ্বাস করেন আপু, আপনাদের স্বামী আপনাদের বাইরে যাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা কোথায় জানেন? আপনারা যখন বাইরে বের হন তখন আপনাদের আশেপাশে কিছু হিংসা নরপশু আছে যারা চোখ দিয়ে আপনাদের খুবলে খুবলে চিড়ে খায়। আর এসব যখন আপনার স্বামীর চোখে পড়ে তখন সে কিছুতেই সহ্য করতে পারে না, রক্ত গরম হয়ে ওঠে। তখন তার ইচ্ছে করে চোখগুলো উপড়ে ফেলতে। কিন্তু এখন দেশের যা পরিস্থিতি, সব জায়গায় প্রতিবাদ করা যায় না। আপনার স্বামী প্রতিবাদ করতে পারে না, তাই তিনি আপনাকে বাসা থেকে বের হতে দেয় না। তিনি আর সবার মতো আপনাকে বাইকের পেছনে চড়িয়ে লং ড্রাইভে নিয়ে যায় না, কিংবা আর 10 জনের মতো মধ্যরাতে আপনার হাতে হাত রেখে হাঁটতে বেরোয় না, কারণ তার মধ্যে সবসময় একটা ভয় থাকে আপনার যদি কিছু হয়ে যায়। তাই স্বামীকে কখনো ভুল বুঝবেন না, স্বামীকে কষ্ট দেওয়ার জন্য কখনো অন্য ছেলেদের সঙ্গে কথা বলবেন না, কারণ আমার মনে হয় তাহলে আপনি নিজেই আপনার মস্ত বড় ক্ষতি করছেন। অনেকের স্বামী আবার বিদেশ থাকে, স্বামীর সঙ্গে দেখা হয় না বছরের পর বছর, অনেক বছর পর আসে, 2-3 মাস থেকে আবার চলে যায়। মেয়ে মানুষ তো শারীরিক চাহিদা অবশ্যই থাকবে, সেই শারীরিক চাহিদার অথবা ভালোবাসা পাওয়ার জন্য অনেকে হয়তো জড়িয়ে পড়ে পরকীয়ায়। কিন্তু আপনার সেই পাড়া প্রতিবেশী দেবর অথবা আপনার সেই প্রেমিকা কি আপনাকে ভালোবাসে? না, সে আপনাকে ভালোবাসে না, সে আপনার সঙ্গে ভালোবাসার নাটক করছে। সে শুধু ভালোবাসে আপনার দেহটাকে অথবা আপনার টাকাকে। আচ্ছা আপু, একবার ভেবে দেখুন, আপনার স্বামী কি জন্য বাড়িঘর আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে নিজের দেশ ছেড়ে এত দূরে গিয়ে হাড় ভাঙা খাটুনি খাটছে? তিনি কি পারতেন না দেশে নিজের পরিবার আত্মীয় স্বজনদের সঙ্গে থাকতে? কিন্তু তিনি সবাইকে ছেড়ে এত দূরে কেন আছে? কারণ আপনারা যাতে দুবেলা ভালো খাবার খেতে পারেন। বিদেশে কিন্তু মুখ দেখে টাকা দেয় না, অনেক পরিশ্রম করতে হয় টাকা উপার্জন করার জন্য। তিনি কি পারতেন না এত পরিশ্রম না করে সবকিছু ছেড়ে দেশে চলে আসতে? কেন আসেন না? শুধুমাত্র আপনাদের জন্য, কারণ তিনি টাকা পাঠালে আপনার দুমুঠো ভালো খাবার খেতে পারবেন, সুন্দর দামি দামি পোশাক পরতে পারবেন, আপনার ছেলেমেয়েরা দামি দামি মোবাইল ফোন ইউজ করতে পারবে, আপনি এসি রুমে থাকতে পারবেন। তার কি ইচ্ছে করে না রাত হলে স্ত্রীকে কাছে পেতে? তারও তো ইচ্ছে করে স্ত্রীর কোলে মাথা রেখে চন্দ্রবিলাস করতে, তারও তো ইচ্ছে করে স্ত্রীর সঙ্গে বৃষ্টিতে ভিজতে। কিন্তু তিনি তার সব ইচ্ছেকে মাটি চাপা দিয়ে বিদেশের মাটিতে কষ্ট করে যাচ্ছেন শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা যাতে ভালো কাপড় পরতে পারেন, ভালো খেতে পারেন, ভালো জায়গায় থাকতে পারেন। আর আপনারা কি করছেন? স্বামীর টাকা এসি রুমের মধ্যে থেকে অন্যের সঙ্গে প্রেম ভালোবাসার নামে নষ্টামি করে বেড়াচ্ছেন। একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ কাউকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আপনি যাদেরকে সবকিছু বিলিয়ে দিচ্ছেন তারা আপনার আপন কেউ না। আপনার আপন হলো আপনার স্বামী। বিয়ের আগে মেয়েদের নিরাপদ জায়গা হলো মা বাবা, আর বিয়ের পর স্বামী। আর এছাড়া যত সম্পর্ক আছে সবার মধ্যে 2 নাম্বারই আছে, সবই রং নাম্বার। কেউ আপনাকে ভালোবাসে না, সবাই আপনার দেহটাকে ভালোবাসে। তাই ভুল করেও এমন কিছু করবেন না যাতে একুল একুল সব কুল হারাতে হয়। স্বামীর মতো আপন কেউ নাই আপু। মাঝে মাঝে হয়তো রাগ করবে, ঝগড়া হবে, এগুলো তো স্বাভাবিক ব্যাপার। রাগ চলে গেলে কিন্তু আবার আপনার স্বামী আপনাকে বুকের মধ্যে আগলে নিবে। আর আপনি যদি স্বামীর উপর রাগ করে কোনো 2 নাম্বারের সঙ্গে কথা বলা শুরু করে দেন, দেখবেন সে এমন মিষ্টি মিষ্টি কথা বলবে যেগুলো আপনার স্বামী আপনাকে জীবনেও বলেন না। কথাগুলো শুনতে আপনার খুব ভালো লাগলো, আপনার মনে হবে ইস, এই মানুষটা কেন আমার জীবন সঙ্গিনী হলো না? এই মানুষটা যদি আমার জীবন সঙ্গী হতো তাহলে কতই না ভালো হতো। আপু, ওই মানুষটা আসলে প্রতারক। সে আপনাকে ভুলিয়ে ভালিয়ে বাকিটা বুঝে নিন। অবিবাহিত আপুদের জন্য বলতে চাই, ফেসবুকে প্রতারক দিয়ে ভরা, বলেও এদের খপ্পরে পা দিবেন না। জানি একটা মেয়ের আইডি দেখলে ছেলেরা সেখানে হুমড়ি খেয়ে পড়বে, কিন্তু আমার বিশ্বাস ভালো ছেলেরা কখনো এভাবে মেয়েদের ডিস্টার্ব করে না। তাই খুব সাবধান। আর ছেলেদের উদ্দেশ্যে বলতে চাই, প্রতারক কিন্তু শুধু ছেলেরাই না,
মহিলা প্রতারক দিয়েই ফেসবুকে ভরপুর, তাই সাবধান। শেষে একটাই কথা বলতে চাই, পরকীয়া মানুষের শুধু ক্ষতি করে। ভুলেও কেউ এই পথে পা বাড়াবেন না। শেষে দেখা যাবে মিমের মতো আপনাকেও সমাজের মানুষের সামনে মুখ দেখানোর ভয়ে আত্মহত্যার পথ বেছে নিতে হবে। আর যারা আত্মহত্যা করবে তারা সরাসরি জাহান্নামে যাবে। ফেসবুক পরকীয়ার অন্যতম মাধ্যম, তাই সাবধান।